সুপ্রভাত বন্ধুরা, আজ 1 অক্টোবর বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ, বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক সংবাদে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন অরিজিনের পোর্টল্যান্ড শহরের অভিবাসন এবং শুল্ক দপ্তরে বামপন্থী জঙ্গিরা হামলা চালাচ্ছে, তাই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। অরিজনের গভর্নর টিনা কোটেক এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, শহরে কোথাও কোনো হিংসা হয়নি, শান্তি আছে। তার মতে ট্রাম্প নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডকে রক্ষা করতে আমি প্রতিরক্ষা মন্ত্রকে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছি। প্রয়োজনে পূর্ণ ক্ষমতার ব্যবহার করা হবে। তিনি দাবি করেছেন, অ্যান্টিফা সহ বিভিন্ন বামপন্থী গোষ্ঠী শহরে আক্রমণ করছে। কিছুদিন আগে ট্রাম্প অ্যান্টিফাকে দেশীয় সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন এবং তাদের কার্যকলাপের তদন্তের নির্দেশ দিয়েছেন। আরও একবার ইউক্রেনে বিমান হামলা চালালো রাশিয়া। রবিবার ভোর থেকে টানা ড্রোন এবং মিসাইল আক্রমণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। ইউক্রেনের বিদেশমন্ত্রী সিভিয়া জানান, 100রও বেশি ড্রোন এবং মিসাইল ব্যবহার করে রাশিয়া এই হামলা চালিয়েছে। আক্রমণে বহু বাড়িঘর এবং পরিকাঠামো ধ্বংস হয়েছে। আগুন লেগেছে একাধিক বহুতল ভবনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার কথা জানালো হোয়াইট হাউস। তাদের বিবৃতিতে জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জোর করে এলাকা থেকে সরানো হবে না। শান্তি আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে অন্তর্বর্তী সময়ে যে পরিষদ মধ্যস্থতা করবে তার মাথায় থাকবেন ট্রাম্প নিজে। তিনি এই পরিকল্পনাটি আরব দেশগুলির প্রধানদের জানিয়েছেন। এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তাকেও পরিকল্পনাটি জানান। ট্রাম্পের দাবি, নেতানিয়াহু পরিকল্পনাটি মেনেছেন। একই সঙ্গে হামাস যদি এই পরিকল্পনা না মানে তাহলে তাদের প্রতি হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। লরেন্স বিসনোয়ের গ্যাংকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করল কানাডার সরকার। সোমবার কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসংগারি এই খবর জানিয়েছেন। কানাডা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দেশে হিংসা ও সন্ত্রাসের কোনো জায়গা নেই, বিশেষ করে তা যদি বিশেষ কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে ভয় এবং আতঙ্ক পরিবেশে তৈরি করার জন্য হয়। এর ফলে ভারত কানাডার সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। ঘুষ গ্রহণের অভিযোগে চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী বেন জিয়ানকে মৃত্যুদণ্ড দিল জিলিন প্রদেশের একটি আদালত। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দলের সমস্ত পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়টি রবিবার দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরির এক অভিনব পদ্ধতি নিয়ে সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা একটি সাধারণ ব্যাকটেরিয়া ইশেরিকিয়া কোলাই বা ই কোলাইকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমনভাবে বিবর্তন করেছেন যাতে এটি প্লাস্টিক জাতীয় এক উপাদান খেয়ে তা হজম করে দৈনন্দিন ব্যবহৃত ব্যথানাশক ওষুধ উৎপাদন করতে পারে। এই গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ এডেনবার্গের কেমিক্যাল বায়োটেকনোলজির অধ্যাপক স্টিফেন ওয়ালেশ। তিনি জানিয়েছেন, ইকোলাইকে এই ধরনের পরীক্ষায় প্রথমেই বেছে নেওয়া হয়েছে এবং সাফল্য লাভ করা গেছে। আসছি দেশের খবরে। সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার নিয়ে বাড়ছে বিতর্ক। প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে, সোনামের স্ত্রী গীতাঞ্জলি এবং অন্য বেশ কয়েকজন বিজেপি সাংসদ। লাদাখে গণবিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সমাজকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে দেশ জুড়ে রাজনৈতিক ময়দানে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে বিজেপি শিবিরের একাংশের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। আবার বিরোধী দলগুলো এই ঘটনায় বিক্ষোভ প্রকাশ করেছে। নিন্দায় সরব হয়েছেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলিও।
নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিহারের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। 3 দফায় হতে পারে এবারের বিহারের নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে নীতিশ কুমার এবং গেরুয়া শিবির। বিহারের জনসাধারণের মন পেতে মরিয়া জেডিইউ বিজেপির এনডিএ জোট। উৎসবের মরশুমে তাই এবার বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছট পুজোকে যাতে ইউনেস্কোর কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্য কেন্দ্র কাজ করছে বলে দাবি করেন মোদী। রবিবার মন কি বাতের 126তম পর্বে মোদী বলেন, বিহারের বিখ্যাত উৎসব ছট পুজো এখন বিশ্বব্যাপী হয়ে উঠেছে। ফের বোমাতঙ্ক দিল্লিতে। বিমানবন্দর এবং একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রীতিমতো নড়ে চড়ে বসেছে দিল্লি প্রশাসন। রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশি তল্লাশি চলছে দিল্লি বিমানবন্দরেও, যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। চলতি মাসে এই নিয়ে 4 বার ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটল দিল্লিতে। ঘটনার জেরে উৎসবের আবহে আতঙ্ক তৈরি হয়েছে। 22 গজের পাশাপাশি ভারত ও পাকিস্তানের উত্তেজনা রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে প্রত্যাশিতভাবেই পৌঁছে গেল। এশিয়া কাপ জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেনে এনেছিলেন অপারেশন সিন্দুর প্রসঙ্গ। তার কয়েক ঘন্টা পরেই পহেলগাঁও হামলার পর এই প্রথম বসা রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে সাউথ ব্লকের কূটনীতিকের দল নিশানা করল ইসলামাবাদকে। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে টেররিস্ট স্থান হিসেবে উল্লেখ করল ভারত। এই উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট শিবির। তবে বিষয়টি নেহাতি বাকযুদ্ধে সীমিত থাকবে নাকি আন্তঃসীমান্ত সন্ত্রাসী তার সরাসরি প্রতিফলন পড়বে, সেদিকে সতর্ক নজর রাখছে কূটনীতিক মহল। শারদ মরশুমের পরেই রাজ্যের বিধানসভা ভোটের বাদ্য সপ্তমে বেজে উঠবে। এই আবহে সাম্প্রতিক সময়ে আরজিকর কাণ্ড, চাকরি বিক্রির মতো যে বিষয়গুলি রাজ্য রাজনীতি তথা সমাজ জীবনকে তোলপাড় করেছে, সেই সংক্রান্ত বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে উৎসবের সময় মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে চাইছে সিপিআইএম। সিপিআইএমের দলীয় প্রকাশনী সহ বিভিন্ন প্রকাশনা সংস্থার বই নিয়ে প্রতি বছরের মতো এবারও কলকাতা সহ রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে 1,500-এর বেশি মার্ক্সীয় সাহিত্য এবং প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র চালাচ্ছে সিপিআইএম। নিজেদের নানা ধরনের সম্পত্তি এবার গৌতম আদানির গোষ্ঠীভুক্ত আদানি প্রপার্টিজের হাতে তুলে দিতে চায় সাহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন। তার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সাহারা ইন্ডিয়া কমার্শিয়াল কর্পোরেশন। আদানিদের বিক্রি করতে চাওয়া সম্পত্তিগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্রের সাহারার অ্যাম্বি ভ্যালিও। এই আবেদনের শুনানি হতে পারে 14 অক্টোবর। এখন রাজ্যের খবর। পশ্চিমবঙ্গের শীর্ষস্তরে 2 নির্বাচনী আধিকারিককে নিয়োগ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে এস অরুণ প্রসাদকে। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হয়েছে হরিশঙ্কর পানিকরকে। ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নতুন 3 আধিকারিকের প্যানেল পাঠাতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকেও। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও দেশে ফিরতে পারলেন না বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জন। মঙ্গলবারও জামিন মেলেনি তাঁদের, কারণ বাংলাদেশে পুজোর ছুটি পড়েছে। ফলে শুনানি হয়নি চাঁপাই নবাবগঞ্জ আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফেরাতে হবে। তবু আইনি প্রক্রিয়া দেরি করায় অনিশ্চয়তা কাটছে না। আগামী রবিবার শুনানি হতে পারে। বিজেপি তৃণমূল কোন্দলে পুজোর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার জগদ্দল। উঠল গুলি ও বোমা ছোঁড়ার অভিযোগ। ঘটনার জন্য প্রাক্তন সাংসদ ও ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও গোটা ঘটনা অস্বীকার করে তৃণমূলের দাবি করেছেন অর্জুন মিথ্যাচার করছেন। অর্জুনের দাবি, তার বাড়ির সামনে বোমাবাজি করা ছাড়াও তার ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত প্রায় 12:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। পরপর ছোড়া বোমার ধোঁয়ায় বলতে গেলে সাদা হয়ে যায় জগদ্দলের মেঘনা মোড়।
রাজ্য জুড়ে যখন উৎসবের রং, তখনও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের 3টি বন্ধ চা বাগান, রেড ব্যাংক, সুরেন্দ্রনগর ও চামুরচির হাজার হাজার শ্রমিকের জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার ও অনিশ্চয়তা। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই শ্রমিক পরিবারগুলির কাছে দুর্গাপুজো মানে এখন কেবলই উদ্বেগ। বন্ধ বাগান এলাকায় এক করুণ বাস্তব ছবি। সংসার চালানোর তাগিদে বহু শ্রমিক পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন। কেউ বেঙ্গালুরু, কেউ বা কেরালা গিয়ে দিনমজুরির কাজ করছেন। স্থানীয়দের মতে, কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রয়োগের ফলেই একের পর এক বাগান বন্ধ হচ্ছে। বাধ্য হয়ে শ্রমিকদের বিকল্প রোজগারের পথ খুঁজতে হচ্ছে। উৎসবের এই দিনেও শ্রমিকদের মুখে আনন্দের আভাস নেই। শেষে খেলার খবর। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের ডিসকাস থ্রোয়ে F56 বিভাগে যোগেশ কাঠুনিয়া রূপো পেয়েছেন। তিনি 42.49 মিটার দূরত্ব ছোঁড়েন। এছাড়া পুরুষদের জ্যাভলিনে F46 বিভাগে রিঙ্কু হুডা সোনা এবং সুন্দর সিং গুর্জর রূপো পেলেন। অনূর্ধ্ব-19 দলের টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে 243 রানে অল আউট করে দিল ভারত। দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের আধিপত্যের সামনে অস্ট্রেলীয় ব্যাটাররা বিন্দুমাত্র স্বস্তিতে ছিল না। আগামীকাল ভারত ব্যাট করবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।